আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি বিভিন্ন অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি অধ্যায় 12 থেকে 20টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 12 প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হলো, কত সালে আদমজী পাটকল প্রতিষ্ঠিত হয়? কত সালে আদমজী পাটকল প্রতিষ্ঠিত হয়? প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উত্তর জানো, যেহেতু 12 অধ্যায়টা আগে রিভিশন করানো হয়েছে, রিডিং পড়ানো হয়েছে সবাইকে, তাহলে সবাই উত্তর বলতে পারছো। উত্তরটা হলো গ নাম্বার, 1951 সালে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে পৃথিবীর বিখ্যাত পাটকল হলো, সবচেয়ে বড় পাটকল হলো আদমজী পাটকল। এই পাটকলটা বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত ছিল এক সময়, এখন যদিও বর্তমানে আদমজী পাটকলটা বন্ধ আছে। আমরা জানি যে বাংলাদেশ বিশ্বের শ্রেষ্ঠ পাট উৎপাদনকারী একটা দেশ। সর্বশ্রেষ্ঠ পাট উৎপাদনকারী দেশ হলো ভারত, দ্বিতীয় পর্যায়ে আছে বাংলাদেশ। কাজেই বাংলাদেশের যেহেতু প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়, সেই পাটের উপর নির্ভর করে এই আদমজী পাটকলটা প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে। 2 নম্বর প্রশ্ন হলো, 1947 সালে বাংলাদেশে কতটি বস্ত্রকল ছিল? 1947 সালে কতটি বস্ত্রকল ছিল? প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে গ নাম্বার, 8টি। প্রিয় শিক্ষার্থী, 1947 সালে 8টি পাটকল ছিল। আমরা জানি যে ভারত উপমহাদেশ ভাগ হয়েছে মূলত 1947 সালে। 1947 সালে যেহেতু ভারত উপমহাদেশ ছিল, তখন বাংলাদেশে তেমন একটা শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়নি। তারপরেও কিছু কিছু শিল্প কারখানা এখানে ছিল। তার এই ধারাবাহিকতায় 1947 সাল পর্যন্ত বাংলাদেশে বস্ত্রকলের সংখ্যা ছিল মাত্র 8টি। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে কোন শিল্পের সঙ্গে বিপুল সংখ্যক নারী জড়িত? প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উত্তর জানো যে বাংলাদেশে যে পোশাক শিল্প আছে বা গার্মেন্ট শিল্প আছে, সেই গার্মেন্ট শিল্পের সাথেই বাংলাদেশে বিপুল সংখ্যক নারীরা জড়িত। শিক্ষিত, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত, বিভিন্ন ক্যাটাগরির নারীরা এই গার্মেন্ট শিল্পের সাথে জড়িত, যারা আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এবং এই গার্মেন্ট শিল্প বা পোশাক শিল্পটা কিন্তু বাংলাদেশের এখন প্রথম পর্যায়ের একটা রপ্তানিকৃত দ্রব্য। যে বাংলাদেশের সবচেয়ে রপ্তানি পণ্য কোনটা, সেটা কিন্তু আসবে পোশাক শিল্প। সেই পোশাক শিল্পে বাংলাদেশে বিপুল সংখ্যক নারী জড়িত আছে। প্রিয় শিক্ষার্থী, 4 নাম্বার যে প্রশ্নটা আছে, সে প্রশ্নটা হলো, দেশজ উৎপাদনে কোন খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে? দেশজ উৎপাদনে কোন খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে? দেশজ উৎপাদন, প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ডিপিডি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, ডিপিডি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। দেশজ উৎপাদনে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? কৃষি, শিল্প, মৎস্য, স্বাস্থ্য এবং সেবা। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হলো শিল্প। কৃষি, যদিও বাংলাদেশ কৃষি প্রধান দেশ, দেশজ উৎপাদনে কৃষির অবদান বেশি, কিন্তু বর্তমানে কৃষির অবদানকে পিছনে ফেলে শিল্পটা এগিয়ে যাচ্ছে। এই জন্য শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, 5 নাম্বার যে প্রশ্নটা, সেটা হলো, 1933 সালে কোথায় প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়? 1933 সালে কোথায় প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়? বিবাড়িয়ায় আশুগঞ্জে, নাটোরের গোপালপুরে, মোবারকগঞ্জে, নাটোরের রানীগঞ্জে। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হলো নাটোরের গোপালপুরে। 1933 সাল। প্রিয় শিক্ষার্থী, সময়টা কিন্তু ব্রিটিশ শাসনামল। ব্রিটিশ শাসনামলে এই নাটোরের গোপালপুরে একটা
চিনিকল প্রতিষ্ঠিত হয়েছিল, যেটার নাম কেরু অ্যান্ড কোং। এই কেরু অ্যান্ড কোং কোম্পানিটা ব্রিটিশরা প্রতিষ্ঠিত করেছিল। প্রিয় শিক্ষার্থী, এখানে চিনি উৎপাদনের সাথে সাথে এই কারখানায় কিন্তু অ্যালকোহলও উৎপাদিত হতো। ব্রিটিশরা এখানে নেশাজাতীয় কিছু দ্রব্য এখানে তারা উৎপাদন করত। ব্রিটিশরা এই 1933 সালে নাটোরের গোপালপুরে সর্বপ্রথম চিনিকল প্রতিষ্ঠিত করে। 2014 থেকে 2015 অর্থ বছরে বাংলাদেশে কি পরিমাণ চিংড়ি মাছ উৎপাদিত হয়? প্রিয় শিক্ষার্থী, চিংড়ি মাছকে বাংলাদেশের একটা সাদা সোনা বলা হয়। পাট যেমন সোনালি আঁশ, চিংড়িটাকে সাদা সোনা বলা হয়। কারণ হলো চিংড়ি মাছ বর্তমানে বিদেশে প্রচুর চাহিদা আছে এবং আমরা বিদেশে প্রচুর চিংড়ি মাছ রপ্তানি করে থাকি এবং চিংড়ি মাছ রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রাও অর্জিত করি। যেহেতু সেই জন্য এটা অর্থ বছরে কি পরিমাণ চিংড়ি মাছ উৎপাদিত হয় তার একটা লক্ষ্য আছে। লক্ষ্যমাত্রা হলো যে বাংলাদেশে কি পরিমাণ চিংড়ি উৎপাদিত হয়। প্রিয় শিক্ষার্থী, উত্তর হলো খ নাম্বার 2.27 লক্ষ মেট্রিক টন চিংড়ি 14-15 অর্থ বছরে উৎপাদিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন হলো মোট চাহিদার কত পরিমাণ সিমেন্ট দেশে উৎপাদিত হয়? মোট চাহিদার কত পরিমাণ সিমেন্ট দেশে উৎপাদিত হয়? প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হলো প্রায় অর্ধেক। 1/3, 2/3, 3/3 না অর্ধেক? প্রিয় শিক্ষার্থী, আমাদের দেশে সিমেন্টের যে পরিমাণ চাহিদা আছে তার মাত্র অর্ধেক আমাদের দেশে উৎপাদিত হয়। বাকি সিমেন্ট আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রিয় শিক্ষার্থী, মূলত সিমেন্ট উৎপাদনের যে কাঁচামাল পাথর, এই পাথরের ঘাটতি থাকার কারণে কিন্তু আমরা সিমেন্ট শিল্পের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি নাই। যে পরিমাণ পাথর আমাদের দেশে আছে তার থেকে অর্ধেক আমাদের চাহিদার অর্ধেক আমরা উৎপাদন করতে পারছি, বাকি অর্ধেক আমাদের বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, 8 নম্বর যে প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটা হলো কোনটি বাংলাদেশের অতি পুরনো শিল্প? এখানে বস্ত্র, ঔষধ, সার, চা, 4টা শিল্পের কথা বলা হয়েছে। এর মধ্যে পুরনো শিল্প কোনটা? প্রিয় শিক্ষার্থী, আমাদের দেশে আমরা জানি যে চা শিল্পটা অনেক পুরনো একটা শিল্প। পাট এবং চা কিন্তু বহুদিন যাবৎ বাংলাদেশ বিদেশে রপ্তানি করে আসছে। ঔষধ শিল্পটা হলো বর্তমান সময়ের একটা সম্ভাবনাময় শিল্প। বর্তমানে ঔষধ শিল্পটা বাংলাদেশে অত্যন্ত সাফল্যজনক একটা পর্যায়ে আসছে। কিন্তু পুরনো শিল্প বলতে এখানে চা শিল্পটাকে বোঝানো হয়েছে যে বাংলাদেশের অতি পুরনো শিল্প কোনটা, সেটা হলো চা শিল্প। 9 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের কোন অঞ্চল তামাক চাষের জন্য প্রসিদ্ধ? বাংলাদেশের কোন অঞ্চল তামাক চাষের জন্য প্রসিদ্ধ? উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল? প্রিয় শিক্ষার্থী, উত্তর হলো উত্তরাঞ্চল। বাংলাদেশের উত্তর অঞ্চলের বিভিন্ন জেলায় এই তামাক চাষ হয়। যদিও আমরা জানি যে তামাক আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তামাকের দ্বারা যেসব পণ্য তৈরি হয় সেগুলো আসলে মানুষের স্বাস্থ্যের অনেক ক্ষতি করে, মানুষের মৃত্যু ঘটায় থাকে। তামাক যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তথাপিও এটা উৎপাদিত হয় কিছু কিছু ক্ষেত্রে। আমাদের দেশের উত্তরাঞ্চলে তামাক চাষের জন্য প্রসিদ্ধ। 10 নম্বর প্রশ্নটা হলো জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাবের কারণ হলো, জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাবের কারণ হলো, তার মানে আমাদের পরিবেশে যে বিভিন্ন জীব বসবাস করে তার উপরে বিরূপ প্রভাব ফেলে। কি কারণে বিরূপ প্রভাব পড়ে সেগুলো হলো নদীর তলদেশ ভরাট, ঘরবাড়ি নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ। প্রিয় শিক্ষার্থী, উত্তর এটা বহুপদী প্রশ্নোত্তর, একটাও হতে পারে, দুটোও হতে পারে, অথবা 3টাও হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উত্তরটা জানো। উত্তরটা হলো 1, 2, 3। তার মানে নদীর তলদেশ যদি ভরাট হয়ে যায়
তাহলে এটা জীবজন্তুর জীবের উপরে একটা বিরূপ প্রভাব ফেলবে। তারপরে ঘরবাড়ি বন জঙ্গল কেটে বন কেটে যদি ঘরবাড়ি নির্মাণ করা হয় সেটাও জীবের উপরে প্রভাব ফেলবে। আবার আর বন কেটে যদি রাস্তাঘাট নির্মাণ করা হয় সেটাও আমাদের জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব ফেলবে। তাহলে উত্তরটা হবে গ নাম্বার 1, 2 এবং 3। প্রিয় শিক্ষার্থী, 11 নাম্বার যে প্রশ্নটা আছে, ফেঞ্চুগঞ্জ সার কারখানার প্রধান কাঁচামাল কোনটি? ফেঞ্চুগঞ্জ সার কারখানার প্রধান কাঁচামাল কোনটি? প্রিয় শিক্ষার্থী, উত্তর হলো প্রাকৃতিক গ্যাস। আমরা জানি যে ফেঞ্চুগঞ্জের যে সার কারখানা আছে এখানে যে সারটা তৈরি হয় সেটা হলো মূলত ইউরিয়া সার। এই ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস। প্রিয় শিক্ষার্থী, এই জন্য তোমরা যারা ইউরিয়া সারটা দেখেছ সাদা, একদম সাদা ধবধবে গোটা গোটা, এই সাদা ইউরিয়া সারটা যখন মাটিতে কৃষকে ফেলে তখন কিন্তু এটার কিছু অংশ বাষ্প হয়ে বাতাসে মিলিয়ে যায় আর কিছু অংশ মাটিতে মিশে যায়। এই যেহেতু এটা গ্যাস থেকে তৈরি হয়, প্রধান কাঁচামাল হইল গ্যাস, এই কারণে কিন্তু এটা বাষ্প হয়ে বাতাসে উড়ে যায়। তাহলে ফেঞ্চুগঞ্জ সার কারখানার প্রধান কাঁচামাল হইল প্রাকৃতিক গ্যাস। 2 নাম্বার যে প্রশ্নটা, বাংলাদেশে পাহাড়ি এলাকার পরিমাণ কত শতাংশ? প্রিয় শিক্ষার্থী, 12 নাম্বার প্রশ্ন হলো পাহাড়ি এলাকার পরিমাণ কত শতাংশ? প্রিয় শিক্ষার্থী, খ নাম্বার উত্তর 10%। আমরা জানি যে সমগ্র বাংলাদেশের মানে বেশিরভাগ অংশটাই হইল বাংলাদেশে একটা সমতল ভূমি, একটা উর্বর ভূমি। পাহাড়ি এলাকার পরিমাণ খুব কম। এই জন্যই এই যে আমরা যে পাহাড়ি এলাকার পরিমাণ কত, এটার উত্তর হলো পাহাড়ি এলাকার পরিমাণ হলো মাত্র 10%। 13 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশে প্রথম চিনি কল কোথায় প্রতিষ্ঠিত হয়? এটার উত্তরটা হবে ঘ নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এটা যে আগে যে 5 নাম্বার যে প্রশ্নটা ছিল, প্রথম চিনি কল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, ওটাই নাটোরের গোপালপুরে, এটা উত্তর নাটোর। বাংলাদেশে প্রথম চিনি কল প্রতিষ্ঠিত হয় কোথায়? নাটোর। 14 নম্বর যে প্রশ্নটা আছে, বর্তমানে বাংলাদেশে কয়টি চিনি কল আছে? 17টি। প্রিয় শিক্ষার্থী, এর উত্তর হবে গ নাম্বার 17টি। বর্তমানে বাংলাদেশে 17টি চিনি কল আছে। নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি? আইনের প্রয়োগ, শিক্ষার প্রসার, নারী আন্দোলন, বিদেশে প্রশিক্ষণ। প্রিয় শিক্ষার্থী, উত্তর হবে খ নাম্বার নারীর শিক্ষার প্রসার। অর্থাৎ নারীকে যদি নারীর ক্ষমতায়ন যদি বৃদ্ধি করতে হয় তাহলে শিক্ষার প্রসার ঘটাতে হবে। কারণ শিক্ষার প্রসার ঘটানোর মাধ্যমে একটা নারী আত্মনির্ভরশীল হতে পারে, বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে, অর্থনৈতিক কাজেও অংশগ্রহণ করতে পারে। এই জন্য শিক্ষার প্রসার ঘটানোর মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা যায়। 16 নম্বর যে প্রশ্নটা, জীববৈচিত্র্য বলতে বোঝায় প্রকৃতির মধ্যে জীবের দীর্ঘায়ু লাভ, স্বল্পায়ু লাভ, বেঁচে থাকার নিয়ম, বিনাশ হওয়া। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে গ নাম্বার বেঁচে থাকার নিয়ম। অর্থাৎ জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? অর্থাৎ প্রকৃতির মধ্যে জীবের বেঁচে থাকার নিয়মই হলো জীববৈচিত্র্য। 17 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, তোমরা সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে যখন আসে তোমরা পার্সেন্টেজ লিখো, 16 ভাগ, 17 ভাগ এরকম লিখো। কিন্তু পার্সেন্টেজ আসলে পার্সেন্টেজ কিন্তু উল্লেখই থাকে প্রশ্নেতে। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত শতাংশ, তখন তোমরা 16 ভাগ 17 ভাগ যেটাই উত্তর থাকে সেটা লিখবে। কিন্তু বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত যখন আসবে তখন অবশ্যই এই পরিমাণটাই লিখতে হবে। উত্তর হবে এখানে খ নাম্বার 24,938 বর্গ কিলোমিটার। 24,938 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী, মংলা একটি স্থলবন্দর, বিমানবন্দর, নদী বন্দর, সমুদ্র বন্দর। মংলা একটা, প্রিয় শিক্ষার্থী, সমুদ্র বন্দর। আমাদের দেশের পাহাড়গুলোতে প্রচুর প্রাণী সম্পদ রয়েছে, প্রচুর কৃষি সম্পদ রয়েছে, অনেক খনিজ সম্পদ রয়েছে। 19 নম্বরের উত্তর হলো 1 এবং 3। প্রচুর প্রাণী সম্পদ রয়েছে এবং অনেক খনিজ সম্পদ রয়েছে। 1 এবং 3, খ নাম্বার 1 এবং 3। সর্বশেষ প্রশ্ন হলো 20 নাম্বার, বাংলাদেশের কোন শিল্পে অধিক লোক কর্মরত আছে?
বাংলাদেশের কোন শিল্পে অধিক লোক কর্মরত আছে? কাগজ শিল্পে, পোশাক শিল্পে, চিনি শিল্প এবং সার শিল্পে। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা উত্তরটা পারবে। আমি জানি তোমরা অবশ্যই উত্তরটা পারো। উত্তরটা হলো পোশাক শিল্প। আমরা জানি বাংলাদেশের অশিক্ষিত, স্বল্প শিক্ষিত, শিক্ষিত বিভিন্ন ক্যাটাগরির নারীরা বা মহিলারা এই পোশাক শিল্পে নিয়োজিত আছে। প্রায় 40 লক্ষ মানুষ এই পোশাক শিল্পের সাথে জড়িত। তাহলে বাংলাদেশের কোন শিল্পে অধিক লোক কর্মরত আছে? যে শিক্ষার্থী, উত্তরটা হবে পোশাক শিল্প। যে শিক্ষার্থী, 20টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমরা বুঝতে পেরেছ। আর মনে রাখার জন্য বেশ কয়েকবার প্রশ্নগুলো পড়বে, সাথে উত্তরটাও জানবে, তাহলে তোমাদের মনে থাকবে, পরীক্ষার জন্য সুবিধা হবে। সবাই ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।